একজন সাধারণ ব্যাংক কর্মচারী যার সংসারে অভাব লেগেই থাকে। মানুষের কাছে অনেক ধার দেনাও রয়েছে। ধারের টাকা পরিশোধ করতে পারে না বলে মুখ লুকিয়ে রাখতো সবসময়। নিজের বাচ্চাকে যে একটা ভালো পোশাক পর্যন্ত কিনে দিতে পারতো না, সেই ছেলেটি একসময় কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু কিভাবে? আসুন জেনে আসি একজন সাধারণ মধ্যবিত্তের কোটিপতি হওয়ার গল্পটি। ১৯ মার্চ ১৯৯২, বোম্বে শহর। সকালের আলো ফোটার সাথে সাথে ভাস্করের ঘড়িতেও অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম অফ করে ভাস্কর মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ে। মর্নিং ওয়াক শেষে টুকটাক জিনিস কিনে যখন সে বাড়ি ফিরছিল, তখন সিবিআই অফিসাররা তার রাস্তা আটকে দাঁড়ায়। চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষণ রাও ভাস্করকে গাড়িতে তুলে নেয় এবং বলে তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে। এরপর ভাস্করকে নিয়ে মাগাদা ব্যাংকে চলে যায়। ভাস্কর মূলত এই ব্যাংকেই চাকরি করত। দুদিন আগে সে এখান থেকে রিজাইন করেছে। যাই হোক, খুব সকাল হয়, ব্যাংকের কার্যক্রম তখনও শুরু হয়নি। ভাস্কর লক্ষণ রাওকে জিজ্ঞাসা করে তার অপরাধ কি। লক্ষণ রাও বলে ভাস্করের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ব্যাংকের ফান্ড মিসইউজ করা, ব্যাংকের রিসিট ফ্রড করা, এইসবই আর কি। ভাস্কর অফিসারদের কথার কোনো উত্তর দেয় না, সে তাদের ইনকোয়ারি চালিয়ে যেতে দেয়। এ সময় ভাস্করের কাছে তার স্ত্রীর ফোন আসে এবং সে জানায় সিবিআই এর লোকেরা তাদের বাড়িতে সার্চ করছে। ভাস্কর তার স্ত্রীকে তাদের সাথে কোঅপারেট করতে বলে। তো এখন কথা হলো, এই ভাস্কর যে চুপচাপ রয়েছে, আসলে এর কারণ কি? আসলে কি সে অপরাধী? সেটা জানতে হলে আমাদের আরো ৩ বছর পেছনে যেতে হবে। সালটা তখন ১৯৮৯ সাল। ভাস্কর এই ব্যাংকের একজন সাধারণ কর্মচারী ছিল। তার মাসিক বেতন ছিল মাত্র ৬,০০০ টাকা, আর ব্যাংক লোন ছিল ৩৬,০০০ টাকা। সেই সাথে টুকটাক ধার দেনা তো ছিলই। ভাস্কর চাকরির ক্ষেত্রে নিজের কাজের ব্যাপারে খুবই মনোযোগী ছিল। সে ৩ বার সেরা এমপ্লয়ার অ্যাওয়ার্ডও পেয়েছে। আপাতত তো টার্গেট এমআর বা অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পোস্টের ওপর, কারণ ১ মাস পরে বর্তমান এমআরএম রিটায়ার্ড করবে। ভাস্করের ধারণা উনার রিটায়ার্ডের পরে ভাস্করই সেই পদটা পাবে। ভাস্করের আর একটা জিনিসের প্রতি খুবই ইন্টারেস্ট, সেটা হলো মারুতি ৮০০ মডেলের গাড়ি। এই গাড়িটা ব্যাংকের সম্পত্তি। গাড়িটা যা ছিল সেটা লোন শোধ করতে পারেনি বলে গাড়িটা ব্যাংক সিজ করে এখানে ফেলে রেখেছে। ভাস্কর রোজ গাড়িটা দেখে আর ভাবে এই গাড়িটা যদি সে কিনতে পারতো, কিন্তু তার আগে তো নিজের এতগুলো ধার শোধ করতে হবে, না হলে তো এরকম স্বপ্ন দেখা একদমই ফাউ। বেতনের টাকায় ভাস্কর কুলাতে পারতো না, তাই সে একটা সাইড ইনকামের পথ বের করে। ব্যাংকে আসা কাস্টমারদের সে ফর্ম পূরণ করে দিত। এভাবে এক্সট্রা কিছু টাকা সে ইনকাম করতো। তো কাজ শেষ করে বাড়ি ফেরার সময় কলোনির সবাই খুব বিরক্তির সাথে ভাস্করের দিকে তাকাতো, কারণ তারা সবাই ভাস্করের কাছে টাকা পেত। ভাস্কর আজ দেবো কাল দেবো বলে যাই হোক করে তাদের ম্যানেজ করে নিত। সবার চোখ ফাঁকি দিয়ে সেভাবেই রোজ রোজ বাড়ি পৌঁছাতো। ভাস্করের বাড়িতে আছে তার বাবা প্রহ্লাদ কুমার, যিনি একসময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। রিটায়ারমেন্টের পরে বন্ধুর সাথে ব্যবসা করেন, কিন্তু ওনার বন্ধু ওনাকে ধোঁকা দিয়ে সব টাকা মেরে নেয়। সেই থেকে উনি কারোর সাথে তেমন একটা কথা বলতেন না, ঘর থেকে বেরও হতেন না। ভাস্করের মা ছোটবেলাতেই মারা গিয়েছে। এক ভাই আছে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এক বোন আছে ডিগ্রি কলেজে পড়ছে। এছাড়া ভাস্করের স্ত্রী এবং ছেলে রয়েছে। এরাই হলো ভাস্করের ফ্যামিলি। এদের নিয়ে ভাস্করের দিন কাটতো। যাই হোক, আজ রাতে ভাস্করের শালার ছেলের জন্মদিন ছিল, তো এই জন্যই তারা সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ভাস্করের স্ত্রী সুমতি বলে তাদের কোনো একটা গিফট নিয়ে যাওয়া উচিত, কিন্তু ভাস্করের কাছে গিফট কেনার মতো কোনো টাকা ছিল না। আবার তারা আত্মীয়, এর জন্য খালি হাতেও যেতে পারবে না। তাই তারা বাধ্য হয়ে তার ছেলে কার্তিকের প্রিয় খেলনাটাই গিফট হিসেবে নিয়ে যায়। ভাস্কর গরিব ছিল বলে শ্বশুর বাড়িতেও তার তেমন কোনো সম্মান ছিল না, কেউ তার সাথে ভালো ব্যবহার করতো না, কেমন যেন এড়িয়ে চলতো। তো ভাস্করের জন্য তার স্ত্রী ছেলেও তেমন একটা গুরুত্ব পেত না। সুমতির মা চাই সে ভাস্করকে ছেড়ে দিক, উনি সুমতির আবার বিয়ে দেবেন। মায়ের মুখে এই কথা শুনে সুমতি খুব রেগে যায়। এরপর সে আর একটা আপসেট হওয়ার মতো ঘটনাও ফেস করে। জন্মদিনে কেক কাটার পরে সুমতির ভাবি বাচ্চাদের যখন কেক দিচ্ছিল, সেখানে কার্তিকও ছিল। সে কার্তিককে একটা ছোট পিস দেয়। কার্তিক একটা বড় পিস চাইলে সে কার্তিককে বলে তুমি এতটুকুই ডিজার্ভ করো। আড়াল থেকে দৃশ্যটা দেখে সুমতি অনেক রেগে যায়। তখন কার্তিক আর ভাস্করকে নিয়ে এসে বেরিয়ে যায়। এরপরে তারা একটা ক্যাফেতে আসে, কার্তিকের অনেক খিদা পেয়েছিল তাই। ভাস্কর বার্গার আনতে যায়, কিন্তু তার কাছে ৩টা বার্গার কেনার মতো টাকা ছিল না। সে দোকানদারকে বলে ২টা বার্গার দিতে। দোকানদার ভাস্করের পরিস্থিতি বুঝতে পারে এবং ২টার দাম নিয়ে তাকে ৩টা বার্গার দেয়। এতে কার্তিক খুশি হলেও সুমতি খুশি হতে পারে না। এরকম অভাব অনটন, দুর্দশা, অপমান, তাচ্ছিল্য সে আর সহ্য করতে পারছিল না। ভাস্কর ভরসা দেয় একদিন ঠিক হয়ে যাবে। এবারের মতো সে কোনো রকমে সুমতিকে শান্ত করে নেয়। পরের দিন অফিসে যাওয়ার পরে ভাস্করের কাছে অ্যান্টনি নামে একজন লোক আসে। সে লোনের জন্য আসে। সে গতকালও লোনের জন্য এসেছিল।
কিন্তু লোকটার কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না, তাই ভাস্কর তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তবু লোকটা তার পিছু ছাড়ছে না। ভাস্কর তার বন্ধু এবং অফিসের পিয়ন সাম্বাকে বলে এই লোকটাকে একটু হ্যান্ডেল করতে। সাম্বা উল্টো ভাস্করকে বলে সে যেন অ্যান্টনিকে হেল্প করে। অ্যান্টনির ইলেকট্রিক পার্টস এর বিজনেস আছে। সে মালয়েশিয়া থেকে 30টা টিভি আনিয়েছিল, এগুলোর দাম 2.5 লাখ টাকা। তো যে জাহাজে টিভিগুলো আসার কথা সেই জাহাজের ক্যাপ্টেন অ্যান্টনির বন্ধু। তার সাথে অ্যান্টনির ডিল হয়েছিল যে অ্যাডভান্স 50,000 টাকা দেবে আর মাল ডেলিভারির পরে বাকি 2 লাখ টাকা পরিশোধ করবে। কিন্তু তার বন্ধু এখন বেঁকে বসেছে। সে বলছে পুরো টাকাটাই পরিশোধ করলে তবেই ডেলিভারি দেবে, টিভিগুলো না হলে টিভিগুলো নিলামে বিক্রি করে দেবে। অ্যান্টনির লোনের প্রয়োজন। সাম্বা ভাস্করকে বুদ্ধি দেয় ভাস্করের শালা কনস্ট্রাকশন কাজের জন্য প্রচুর টাকা জমিয়েছে। সে যদি 2 লাখ টাকা ম্যানেজ করে অ্যান্টনিকে দেয় তাহলে সে টিভিগুলো ছাড়িয়ে নিতে পারবে। আর বর্তমানে ইন্ডিয়াতে টিভির যেমন চাহিদা তেমনই দাম। অ্যান্টনি টিভিগুলো বিক্রির পরে লাভের একটা অংশ ভাস্কর আর সাম্বাকেও দেবে। ভাস্কর সাম্বা আর অ্যান্টনির প্রস্তাবে কিছুই বলে না, বলে পরে ভেবে জানাবো। এসব বলে সে আপাতত অ্যান্টনিকে বিদায় করে। পরের দিন সকালে ভাস্কর যখন বাড়ি থেকে অফিস যাচ্ছিল তখন এক পাওনাদার তাকে আটকে ফেলে। সে তার কাছে 10,000 টাকা পেত। টাকা না দেওয়ায় সে ভাস্করকে খুব খারাপভাবে অপমান করে। তার স্কুটারটা নিয়ে চলে যায়, বলে টাকা না দিলে সে স্কুটারটা বিক্রি করে দিবে। তো বাধ্য হয়েই ভাস্কর ট্যাক্সিতে করে অফিসে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তার কাছে ভাড়া দেওয়ার মতো কোনো টাকাই ছিল না। তাই সে দৌড়ে অফিসে যায়। অফিসে গিয়ে সে আরেকটা শক খায়। তার যে প্রমোশনটা পাওয়ার কথা ছিল সেই প্রমোশনটা অন্য কেউ পেয়ে গিয়েছে। এটা নিয়ে ভাস্কর খুব আপসেট হয়ে যায়। এর মধ্যেই সাম্বা একটা রেফারেন্স লেটার ভাস্করকে দেখায় এবং বলে জিএম স্যার সুধীরদের কাছে টাকা খেয়ে তার নাম জিএম স্যারের কাছে সাজেস্ট করেছিল। এই লেটারে সুধীর ছাড়া আর কাউকেই রেফার করা হয়নি। দেখে ভাস্কর খুব রেগে যায়। সে সোজা এজিএম স্যারের কাছে গিয়ে এটা সেটা বলতে শুরু করে। এজিএম স্যারও রেগে যায় এবং বলে ভাস্কর যে চাকরির পাশাপাশি ফর্ম পূরণ করে টাকা নিচ্ছে এটা সে কমপ্লেন করবে। এটা শুনে ভাস্কর ঘাবড়ে যায় এবং চাকরি বাঁচাতে সে এজিএম স্যারের হাত পায়ে ধরে কোনো রকমে চাকরিটা বাঁচিয়ে নেয় এবং শেষে অফিসের অন্যান্য কলিগদের সুপারিশেও এজিএম স্যার এবারের মতো মাফ করে দেয়। তো এসব ঘটনা দেখে ভাস্কর বুঝতে পারে যে ভালো মানুষে টিকে থাকা যাবে না, তাকে এবার অন্য পথ বেছে নিতে হবে। ভাস্কর অ্যান্টনিকে ডাকে এবং তাকে 2 লাখ টাকা তুলে দেয়। অ্যান্টনিকে টাকা দিলে সাম্বা জিজ্ঞেস করে ভাস্কর এত টাকা কোথায় পেল। সে বলে ব্যাংকের ভোল্ট থেকে সেই টাকা নিয়েছে। সাম্বা ভয় পেয়ে যায় এই কথা শুনে। এই কথা যদি জানাজানি হয়ে যায় তাদের চাকরি তো যাবেই, সাথে জেল জরিমানা আছে। এছাড়া ভাস্করের মতো সৎ মানুষেরা এরকম কাজ মানায় না। ভাস্কর বলে 2 দিন পরে বাবাকে হাসপাতালে চেক আপ করাতে নিয়ে যেতে হবে। 1 সপ্তাহ পরে বাচ্চার স্কুলের ফিস দিতে হবে, ভাই বোনের কলেজের ফিস। অথচ তার কাছে বাড়ি ফেরার মতো কোনো টাকা নেই। এখন তার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সততা দিয়ে আর কিছুই হবে না। ভাস্কর এখন যে কোনো রিস্ক নিতেই রাজি আছে। যাই হোক, অ্যান্টনিকে টাকা দিয়ে ভাস্কর বলে তার টিভিগুলো বিক্রি করে যা টাকা লাভ হবে তার থেকে 20% শেয়ার তাকে আর সাম্বাকে দিতে হবে। অ্যান্টনি ভাস্করের কথায় রাজি হয়ে যায়। এরপর ভাস্কর বাড়ি ফিরে আসে। অ্যান্টনির 2 ঘন্টা পরে টাকা ফিরিয়ে দেবার কথা ছিল। 2 ঘন্টা হয়ে যাওয়ার পরেও অ্যান্টনির আসার কোনো নামগন্ধ নেই। তাই ভাস্কর রেগে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। সে খুব টেনশনে পড়ে যায়। তো কিছুক্ষণ পরেই ভাস্কর চোখটা একটু লেগে এসেছিল। তখন সুমতি এসে ডাকে এবং বলে সাম্বা এসেছে। ভাস্কর বাইরে এসে দেখে সাম্বার সাথে অ্যান্টনিও হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখে অবশ্য ভাস্কর প্রাণ ফিরে পায়। অ্যান্টনি ভাস্করকে লোনের 2 লাখ টাকা ফিরিয়ে দেয় এবং পাশাপাশি 50,000 লাভের টাকাও দেয়। টিভিগুলো বিক্রি করে অ্যান্টনি 2.5 লাখ টাকা লাভ করেছে। ভাস্কর অ্যান্টনির সততা দেখে খুবই খুশি হয়। টাকা নিয়ে ভাস্কর পাটেলের কাছে চলে যায় এবং তার ধার শোধ করে দিয়ে স্কুটারটি ছাড়িয়ে নিয়ে আসে। আর এরপর থেকেই ভাস্করের জীবনের পালাবদল হতে শুরু করে। ভাস্কর অ্যান্টনির কাছে শুনেছিল ইন্ডিয়াতে টিভির প্রচুর চাহিদা। ইন্ডিয়াতে যে টিভির দাম 40,000 টাকা, মালয়েশিয়াতে তার দাম 12,000 টাকা। যদি অর্ডার বড় হয় তাহলে 8,000 টাকাতেও পাওয়া যায়। কিন্তু ইন্ডিয়ায় আনার সময় ট্যাক্সের জন্য টিভির দাম বেড়ে যায়। তো তারা পোর্টের কাস্টমস অফিসারদের ঘুষ দিয়ে এই টিভিগুলো স্পেয়ার পার্টস হিসেবেই নিয়ে আসে। তাহলে তাদের ট্যাক্স লাগবে না এবং কয়েক গুণ বেশি লাভ হবে। অ্যান্টনির এই আইডিয়াটা ভাস্করের কাছে খুব ভালো লাগে। সে এরপর থেকে নিয়মিতভাবে ব্যাংকের ভোল্ট থেকে টাকা চুরি করে অ্যান্টনিকে দিত এবং পরের দিন সেই টাকা আবার ভোল্টের জায়গা মতোই রেখে দিত। তাকে কেউ ধরতেও পারত না। আবার মোটা অঙ্কের টাকা লাভও করতে পারত। এভাবে অল্প সময়ের ভেতরে ভাস্কর ধারের সব টাকা পরিশোধ করার পাশাপাশি নিজের অবস্থারও উন্নতি করে ফেলে। ভাস্করের এত দ্রুত উন্নতি দেখে সুমতির একটু সন্দেহ হয়। সে ভাস্করকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ভাস্কর জানায় সে ব্যাংক থেকে লোন নিয়ে সাম্বার সাথে একটা বিজনেস শুরু করেছে এবং সেই বিজনেসের থেকে সে অনেক লাভও পেয়েছে। ভাস্করের কথা শুনে সুমতি বিশ্বাস করে নেয় এবং খুবই খুশি হয়। ভাস্কর সুমতিকে কিছু টাকা দেয় তার নেকলেস কেনার জন্য। সুমতি সেই টাকা দিয়েই কার্তিকের জন্মদিন পালন করে। কার্তিকের জন্মদিন তারা কখনোই ঘটা করে পালন করতে পারেনি। এজন্য তারা কার্তিকের জন্মদিন
খুব সুন্দর করে পালন করে। তারা আত্মীয় স্বজন, কার্তিকের বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করে। তারা খুব ধুমধাম ভাবে আয়োজন করে, এমন আয়োজন করে যে একদম দেখে সবাই তাক লেগে যায়। এই পার্টিতে অ্যান্টনিও ছিল। ভাস্কর, সাম্বা, অ্যান্টনি তারা সবাই এক টেবিলেই বসেছিল। তখন অ্যান্টনি জানায় যে তার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে। সে চায় অ্যান্টনিও আমেরিকাতে চলে আসুক, কিন্তু অ্যান্টনি ছেলের বোঝা হয়ে থাকতে চায় না। তার যা পুঁজি ছিল সে ছেলের পড়াশোনার পিছনে সব টাকা খরচ করে ফেলেছে। তাই আমেরিকায় যাওয়ার আগে সে বড় একটা পুঁজি নিয়ে যেতে চায়। এই টাকা দিয়ে সে আমেরিকাতে বিজনেস শুরু করবে। ভাস্করকে সে নতুন একটা আইডিয়া দেয়। আগামী শনিবারে দুবাই থেকে 3টা ফরেন গাড়ি আসছে। তারা যদি 10 লাখ টাকা ম্যানেজ করতে পারে তাহলে এই গাড়িগুলো কিনতে পারবে। ইন্ডিয়াতে এসব গাড়ির যা চাহিদা তাতে তারা কয়েক গুণ লাভ করতে পারবে। অ্যান্টনির অফার তো ভালোই ছিল, কিন্তু একসাথে 10 লাখ টাকা ব্যাংকের ভোল্ট থেকে ম্যানেজ করা মোটেও সহজ কাজ না। তাই ভাস্কর তেমন একটা আগ্রহ করে না। পার্টি শেষে রাতে ঘরে গিয়ে দেখে সবাই খুবই খুশি হয়েছে। কার্তিক খুশিতে কান্না করে দিয়েছে। সে তার বাবাকে বলে তার বন্ধুরা তাকে সবসময় ছোট নজরে দেখতো, তাকে সবসময় খোঁচা দিত। কার্তিক সবসময় তাদের জন্মদিনে ফ্রি কেক খেয়ে আসতো, তাদেরকে কখনো খাওয়াতে পারতো না। আজ নিজের জন্মদিনের কেক খাওয়াতে পেরে সে খুবই খুশি। কার্তিক তার নানা বাড়ি যেত একই টি শার্ট পরে। তার মামাতো ভাইয়েরা তাকে খুবই খারাপ ভাবে কথা শোনাতো, বলতো তোর বাবা কি তোকে একটা টি শার্টও কিনে দিতে পারে না, বারবার একই ড্রেস পরে আসিস। কার্তিক খুবই খুশি হয়েছে এসব দেখে। কার্তিকের এত খুশি দেখে ভাস্কর তার মন পাল্টে নাই। সে মনে মনে ভাবে তাকে আরো বেশি টাকা কামাতে হবে। এজন্য ভাস্কর অ্যান্টনিকে ফোন দেয় এবং তাকে বলে যে শনিবারে সে 10 লাখ টাকা ম্যানেজ করে দেবে। তো শনিবারে ভাস্কর ব্যাংকে যে 10 লাখ টাকা নিয়ে আসে এবং অ্যান্টনিকে দেয়। সেই টাকা দিয়ে অ্যান্টনি গাড়ি কিনে নেয়। কিন্তু এরপরেই তারা বড় এক সমস্যায় পড়ে। তাদের যে লোকের কাছে গাড়িগুলো বিক্রি করার কথা ছিল সে পুলিশের হাতে ধরা পড়েছে। তাই এখানে গাড়ি কেনার মতো আর কোনো ক্লায়েন্ট ছিল না। তারা তিনজনে তো মহাবিপদে পড়ে যায়। কাল রবিবার ব্যাংক বন্ধ থাকবে, পরের দিন সোমবার ব্যাংক খুলবে। আর ভাস্করকে সোমবার সকালে ব্যাংকের ভোল্টে টাকাগুলো জায়গা মতো রাখতে হবে, না পারলে তার খেল খতম। ভাস্কর অ্যান্টনিকে খোঁজ নিতে বলে অন্য কোনো প্রদেশে সব গাড়ি কেনার মতো কোনো লোক আছে কিনা। অ্যান্টনি খোঁজ খবর নেয় এবং জানায় গোয়াতে একজন ক্লায়েন্ট আছে যে গাড়িগুলো কিনবে। তারা তখনই গোয়া যাওয়ার প্ল্যান করে, কিন্তু পথে 2টা পুলিশ চেকপোস্ট পড়ে। তারা এই ইম্পোর্টেড কার নিয়ে কখনোই চেকপোস্ট পার হতে পারবে না। তাই ভাস্কর একটা প্ল্যান করে। তারা গাড়িতে সরকারি নেম প্লেট সেট করে এবং একজন ফকিরকে মন্ত্রীর মতো সাজায়। একটা কলগার্ল ভাড়া করে এবং তাকে মডেলের মতো করে সাজায়। তাদেরকে ভিআইপি পরিচয় দিয়ে 2টো পুলিশ চেকপোস্ট ফাঁকি দিয়ে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তারা 10 লাখের গাড়ি 20 লাখ টাকা লাভ করে। ভাস্কর এই লাভের টাকা থেকে 1 লাখ 1 লাখ করে ফকিরকে এবং কলগার্লকে দেয়। বাকি টাকা সে অ্যান্টনি আর সাম্বা ভাগ করে নেয়। যাই হোক, ঝামেলা মিটিয়ে তারা অ্যান্টনিকে এয়ারপোর্টে ছেড়ে দেয়। এরপরে ভাস্কর বাড়িতে গিয়ে তার কয়েকটা ড্রেস টাকার ব্রিফকেসে ভরে নেয়, নিয়ে সে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। অফিসে যাওয়ার পরে ভাস্কর দেখে অফিসে পুলিশ এসেছে। সে ভাবে তার ভোল্ট থেকে টাকা নেওয়ার খবর হয়তো ফাঁস হয়ে গেছে। তবে পরে সে জানতে পারে পুলিশ আসলে সেই খবরে আসেনি। এজিএম এবং এআরএম লোন নেয়ার বিনিময়ে মানুষের কাছে পার্সেন্টেজ নিত, এজন্যই পুলিশ এসেছে। এটা শোনার পরে ভাস্কর অবশ্য একটু হাঁপ ছেড়ে বাঁচে। এসব ঝামেলার ফাঁকে একটু সময় করে ভাস্কর ব্রিফকেস থেকে টাকাগুলো ভোল্টে রেখে আসে। ঠিক একটু পরেই ভাস্করের ব্রিফকেসটা জিএম স্যারের নজরে এসে যায় এবং তার সন্দেহ হয়। তখন তিনি ভোল্ট ম্যানেজারকে ভোল্টের গতদিনের কালেকশন চেক করার নির্দেশ দেয়। আর ভাস্করকে তার ব্রিফকেস খুলে দেখাতে বলে। ভোল্ট ম্যানেজার জানায় টাকার অ্যামাউন্ট ঠিকই আছে। ভাস্করের ব্রিফকেস খোলার পরেও দেখা যায় সেখানে জামাকাপড় ছাড়া আর কিছুই নেই। তো জিএম স্যার তখন নিশ্চিত হয়ে যায়। এই ঘটনার পর ভাস্কর ভাবে সে আর এসব কাজ করবে না, সে এসব ছেড়ে দিবে। তো সেই সিদ্ধান্ত সাম্বাকে জানায়, কিন্তু সাম্বা এভাবে গরিব জীবন কাটাতে চাইছিল না। সে ব্যাংকের পিয়নের চাকরি ছেড়ে দেয় এবং একটা ব্যবসা শুরু করে। ভাস্কর গুনে দেখে সে মোট 6 লাখ টাকা জমিয়েছে। টাকাগুলো সে পরিবারের সকল সদস্যের জন্য আলাদা আলাদা ভাবে রেখে দেয়। এর মধ্যেই খবর আসে তার ভাই লন্ডনের একটা কলেজে অ্যাডমিশন পেয়েছে। তো সেখানে পড়ার জন্য তাকে 6 লাখ টাকা লাগবে। ভাইয়ের ফিউচারের কথা ভেবে ভাস্কর তার জমানোর সব টাকা খরচ করে ভাইকে লন্ডনে পাঠায়। ফলে ভাস্কর সেখান থেকে সব শুরু করেছিল আবার সেখানেই ফিরে যায়। যাই হোক, এজিএম আর এআরএম স্যারের ধরা পড়ায় ভাস্করের তো কপাল খুলে যায়। যেহেতু 2টো পোস্ট খালি ছিল, তাই চেয়ারম্যান স্যার ভাস্করকে এজিএম এর পোস্টের জন্য প্রমোশন দিয়ে দেয়। ভাস্করের ডিউটি রেকর্ড খুব ভালো ছিল, তাই তাকে এই পদটা দেওয়া হয়। ভাস্করের বেতন 6,000 থেকে একদম 19,500 হয়ে যায়। তার সাথে অন্যান্য বোনাস তো আছেই। ভাস্কর আনন্দে তো একদম আত্মহারা হয়ে যায়। চেয়ারম্যান স্যার ভাস্করকে জিজ্ঞাসা করে তার আর কোনো চাওয়া আছে কিনা। তো ভাস্কর বলে ব্যাংকের ওই মারুতি 800 মডেলের গাড়িটা তার অনেক পছন্দ। চেয়ারম্যান স্যার হেসে বলে ভাস্করকে ওই গাড়িটা নিয়ে যেতে বলে। চেয়ারম্যান স্যার ভাস্করকে গাড়িটা দিয়ে দেয়। চেয়ারম্যান স্যার ভাস্করকে একজন স্পেশাল ক্লায়েন্টের ব্যাপারে সাবধান করে, যার নাম হারসামে।
বলা চলে হারসা মেহেরা তাদের এখানকার ইলিগাল ক্লায়েন্ট। এখানে ব্যাংকে একটা সিন্ডিকেট আছে। আমাদের সাধারণ পাবলিকদের যেরকম লোনের প্রয়োজন হয়, অনেক সময় ব্যাংকেরও লোনের প্রয়োজন হয়। তখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লোন নেওয়া হয়, কিন্তু আইন অনুযায়ী যেহেতু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লোন নেওয়া নিষিদ্ধ, তাই এই ব্যাংকের কর্তৃপক্ষ একজন ব্রোকারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আর ব্রোকার সেই টাকা অপর ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এভাবে যখন লোন পরিশোধ করা হয় তখন সেম প্রসেসে এই ব্যাংকে আবার টাকা পৌঁছে যায়। তো এই হারসা মেহেরা হলো সেই ব্রোকার, যে মাকাদা ব্যাংক আর কাঠারি ব্যাংকের মধ্যে ব্রোকার হিসেবে কাজ করে। হারসার হয়ে টাকা লেনদেন এবং এসব কাগজপত্র দেখাশোনা করে সুরজ নামের একজন লোক। সুরজ ভাস্করের কাছে আসে লোনের চেক ইস্যু করার জন্য। ভাস্কর সুরজকে লোন পরিশোধের জন্য 14 দিনের সময় দেয়। তো সুরজ বলে লোন পরিশোধ করতে তার একটু লেটও হতে পারে, তাই সে ভাস্করকে ঘুষ হিসেবে একটা দামি গাড়ি গিফট দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাস্কর তার গিফটটা ফিরিয়ে দেয়। সে বলে 14 দিনের জন্য একদিনও লেট না হয়। নির্ধারিত সময় সুরজ সেই টাকা ফেরত দেয়। সুরজ চলে যাওয়ার পরে ভাস্কর হার্ষার ব্যাংক স্টেটমেন্ট চেক করতে গিয়ে কিছু অদ্ভুত জিনিস খেয়াল করে। তারা হার্ষার অ্যাকাউন্টে যে টাকা পাঠিয়ে দেয় সেই টাকা হার্ষা আর একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, আর এভাবে নিজেদের মধ্যে একটা টাকা আদান প্রদান করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তারা যে কাটারি ব্যাংকের নামে লোন নেয়, স্টেটমেন্টে সেই কাটারি ব্যাংকের নাম উল্লেখই নেই। অর্থাৎ তারা যে লোন ইস্যু করে সেটা কাটারি ব্যাংকে পৌঁছায় না। এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য ভাস্কর কাটারি ব্যাংকের এজিএম স্যারের সাথে যেয়ে দেখা করে, কিন্তু এই এজিএম তো আগেই হার্ষার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। সে ভাস্করকে কোনো রকম সাহায্য করে না। ভাস্করের মনের প্রশ্ন আসে, হার্ষা তাহলে ব্যাংক লোনের যে টাকা নেয় সে টাকা সে কি করে। ভাস্কর খোঁজ খবর নিয়ে জানতে পারে হার্ষা শেয়ার বাজারে একটা বড় সিন্ডিকেট চালায়। সে প্রথমে কোন একটা কোম্পানির সব শেয়ার কিনে নেয়, এরপর তার লোকদের দিয়ে সেই শেয়ারগুলো উচ্চ প্রাইসে কেনার পরিবর্তে যখন মার্কেটে সেই কোম্পানির শেয়ারগুলোর দাম বেড়ে যায় তখন সে সবগুলো শেয়ার বিক্রি করে। এভাবে সে প্রতিবারে প্রচুর টাকা কামায়। ভাস্কর সব জানার পরে ভেবেছিল চেয়ারম্যান স্যারকে জানিয়ে দেবে, কিন্তু পরে ভেবে দেখলো চেয়ারম্যানকে জানিয়ে তাদের তো কোনো লাভ নেই, যেটাতে তার লাভ আছে তার সেটাই করা উচিত। এজন্য সে পার্সোনালি সুরজের সাথে দেখা করে। ভাস্কর সুরজকে শর্ত দেয় তাদের যতগুলো লোন পাইয়ে দেবে তার বিনিময়ে ভাস্করকে 1% কমিশন দিতে হবে। পাশাপাশি তারা যেসব শেয়ার কিনবে বা বিক্রি করবে সেগুলোর ইনফরমেশন ভাস্করকে একদিন আগেই জানিয়ে দিতে হবে। তো সুরজ আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই ভাস্করের শর্তে রাজি। তো এরপরে এই ভাস্করের উন্নতির দ্বার আবার খুলে যায়। তার কাছে বান্ডেল বান্ডেল টাকা আসতে শুরু করে। এক চান্সে সুরজের কাছ থেকে কমিশন হিসেবে 25 লাখ টাকা পায়। কিন্তু এতগুলো টাকা সাধারণ ব্যাংকে থাকলে যে কেউ সন্দেহ করবে। তাই এই কালো টাকাগুলো সাদা করার জন্য ভাস্কর আনোয়ার নামের একজন লোকের সাথে দেখা করে। আনোয়ার টাকাগুলো লটারির টিকিটের পেছনে ইনভেস্ট করতে বলে। তারা একটা লটারি কোম্পানির কাছে যায়। তারপরে 25 লাখ টাকা এবং 3% কমিশন তাদের দিয়ে দেয়। বিনিময়ে লটারি কোম্পানি ভাস্করকে লটারির প্রথম প্রাইজটা পাইয়ে দেয়। পরের দিন পত্রিকায় নিজের লটারি নম্বর চেক করে ভাস্কর এমন অ্যাক্টিং করে যেন ভাগ্যক্রমে সে 25 লাখ টাকা লটারি থেকে জিতে গেছে। এভাবে সে পরিবার এবং বাইরের লোকদের বোঝায় যে সে লটারির মাধ্যমে 25 লাখ টাকা পেয়েছে। এখান থেকে কমিশন ট্যাক্স সব বাদ দিয়ে ভাস্কর 17 লাখ টাকা পেয়ে যায়। এরপর সে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলে। এরপর এই টাকাটা সে শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। ভাস্কর সুরজের কাছ থেকে ইনফরমেশন নিত এবং সেই অনুযায়ী নিজের অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেডিং করত। আর এইভাবে সে জাস্ট 2 সপ্তাহে 17 লাখ টাকা থেকে 70 লাখ টাকা বানিয়ে ফেলে। এই তো ছিল ভাস্করের বড়লোক হওয়ার গল্প। এদিকে অফিসার লক্ষণ রাও ভাস্করের অ্যাকাউন্ট ডিটেলস চেক করে দেখে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। অ্যামাউন্ট দেখে তো তার মাথা ঘুরে যায়। সে অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করে দেখে ভাস্কর 70 লাখ টাকা কামিয়েছে। তবে সে আরেকটা জিনিস খেয়াল করে, ভাস্কর আবার একদিনেই 69 লাখ টাকা খরচও করেছে। লক্ষণরাও জিজ্ঞাসা করে ভাস্কর একদিনে এত টাকা কিভাবে খরচ করলো। তখন ভাস্কর জানায় এই টাকা ব্যাংকে রাখার কয়েকদিন পরেই তার বোনের বিয়ে ঠিক হয়ে যায়। তো বিয়ের শপিং করতে তারা শপিং মলে ঢোকে, কিন্তু তাদের সাধারণ পোশাক আশাক এবং মধ্যবিত্ত গেট আপ দেখে দোকানের মালিক কর্মচারীরা তাদের তেমন পাত্তা দিচ্ছিল না। এটা ভাস্করের কাছে বেশ খারাপ লাগে, তার ইগোতে লাগে। তখন সে দোকান থেকে বেরিয়ে ব্যাংক থেকে টাকা তোলে। এরপর প্রথমে একটা দামি গাড়ি এবং নিজেদের জন্য দামি জামা কাপড় জুতা এগুলো কিনে নেয়। তারপর ভিআইপি গেটআপে দোকানে ঢোকে। দোকানে গিয়ে সমস্ত দামি গহনা কিনে নেয়। আগেরবার যারা ভাস্করকে ঠিকমতো কথাও বলছিল না, এবার তারা খুবই তোষামোদ করে। তোষামোদে একদম ভরিয়ে ফেলে। আর মূলত এইভাবে ভাস্কর তার টাকাগুলো খরচ করে ফেলে। যাই হোক, বোনের বিয়ে দিতে গিয়ে ভাস্কর যত লিগাল টাকা ছিল সব ফুরিয়ে যায়। তো এর পরের বার সুরজের কাছ থেকে পাওয়া কমিশনের কালো টাকা নিয়েই ভাস্কর আবার আনোয়ারের কাছে যায়। আনোয়ার বলে 3 মাসে পর পর 2 বার লটারি জিতলে ইনকাম ট্যাক্স ঝামেলা করতে পারে। তাই সে ভাস্করকে বুদ্ধি দেয় তারা এই টাকাগুলো নিজেদের লোক দিয়ে দেশের বাইরে হুন্ডি করে পাঠিয়ে দেবে। এরপর বাইরের দেশ থেকে বিভিন্ন অর্ডার পার্সেজের মাধ্যমে তারা তারা টাকাগুলো আবার পাঠিয়ে দেবে।
কিন্তু এর জন্য একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন। সমীর অনেকদিন ধরে একটা খাবারের রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা ছিল। ভাস্কর এবার এই সুযোগটাই কাজে লাগায়। সে সমীরকে একটা খাবারের শপ বানিয়ে দেয় আর সেই শপের নামে ভাস্কর ভাস্কর ফেক বিল বানিয়ে কন্টিনিউ কালো টাকা সাদা করতে থাকে। এভাবে সে ব্যাপক পরিমাণ টাকা কামিয়ে নিতে থাকে। সে বড়লোক থেকে আরো বেশি বড়লোক হয়ে যায়। সাথে তার আচরণেরও অনেক চেঞ্জ হতে থাকে। সে অনেক রুড হয়ে যায় এবং সব জায়গায় টাকার গরম দেখাতে শুরু করে। সে প্রচুর পরিমাণে ড্রিঙ্কসও করে। এই নিয়ে সুমতির সাথে তার বেশ মনোমালিন্য শুরু হয়ে যায়। এরই মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটে যায়। কাটারি ব্যাংকের এজিএম হরিহরন ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্কর হরিহরনকে জানায় তার ব্যাংকে তার নামে এখনো পর্যন্ত 90 কোটি টাকার লোন ইস্যু হয়েছে। এটা শুনে হরিহরনের মাথা খারাপ হয়ে যায়। সে ভাস্করের কাছ থেকে লোনের রিয়ার স্টেটমেন্ট চেক করে বলে এগুলোতে সে সই করেনি, তার সই নকল করা হয়েছে। তার সই নকল করে ক্যাটারি ব্যাংকের নামে লোন উঠানো হয়েছে। হরিহরন একদম হতাশ হয়ে পড়ে। এত বড় অ্যামাউন্টের কথা যদি বাইরে বের হয় তাহলে শেয়ার মার্কেট কলাপস হয়ে যাবে। ইন্ডিয়ার ইকোনমি একদম ভেঙে পড়বে। আতঙ্কে হরিহরন এখনই হার্ট অ্যাটাক করে ভাস্কর তাকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাকে আর বাঁচানো যায় না। হরিহরনের মৃত্যু ভাস্করের মনে ব্যাপক প্রভাব ফেলে। সে ভাবে একদিন তো তারও এরকম পরিণতি হতে পারে। সে এবার ভাবে এসব দুর্নীতি ছেড়ে দিবে কিনা। এরই মধ্যে সে আর একটা ঘটনার সম্মুখীন হয়। ভাস্কর তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। ভাস্করের শালার রিসেন্টলি ব্যবসায় লস খেয়েছে। তার শালার 50 লাখ টাকার প্রয়োজন। সুমতির মা আর ভাবি সুমতিকে রিকোয়েস্ট করে সে যেন ভাস্করকে বুঝিয়ে তার ভাইয়ের জন্য 50 লাখ টাকার ব্যবস্থা করে। তখন সুমতি বলে এটা ভাস্করের টাকা, ভাস্কর টাকা দেবে কিনা এটা সম্পূর্ণ তার ব্যাপার। তো এই ব্যাপার নিয়ে সুমতির সাথে তার মায়ের একটা তর্কাতর্কি হয়। তর্কের এক পর্যায়ে সুমতির মা তাকে খোঁটা দিয়ে বলে আমি তোকে হোমমেড ফুডের বিজনেস প্ল্যান দিয়েছিলাম বলে তোরা ইনকাম করে খেতে পারছিস। সে তখনই ফিরে গিয়ে নিজের দোকানটা ভেঙে ফেলে এবং ব্যবসা বন্ধ করে দেয়। বাড়ি ফিরে ভাস্করের সাথে সুমতির অনেক ঝগড়া হয়। সুমতি এই নতুন ভাস্করকে একদমই একসেপ্ট করতে পারছিল না। সে পুরনো সাদামাটা ভাস্করকে ফেরত চাইছিল। তাদের এই ঝামেলা দেখে ভাস্করের বাবা বেরিয়ে আসে এবং ভাস্করকে উনার রুমে ডাকেন। ভাস্করের বাবা অনেকগুলো পে বিলের রিসিট ভাস্করকে দেখায়, যেগুলো সুমতির দোকানে পে বিলের ডকুমেন্ট। ভাস্কর এটা সেটা বলে বাবাকে বোঝানোর চেষ্টা করে। তিনি বলেন আমি একসময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম, আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। আমি জানি এগুলো কিসের টাকা। এসব মানি লন্ডারিং এর টাকা। তুই যে খেলায় নেমেছিস এটা খুব ডেঞ্জারাস একটা গেম। একসময় টাকা কামানো পরিবারের চাহিদার জন্য ছিল, কিন্তু এখন তোর টাকার লোভ লেগে গেছে। দ্রুত টাকা কামানো আর দ্রুত গাড়ি চালানো দুটোই সাংঘাতিক এবং প্রাণঘাতী। তাই এ পথ থেকে সরে যা বাবা। বাবার কথা আমলে না নিয়ে ভাস্কর বেরিয়ে আসে এবং দেখে সুমতি তাদের সব কথা শুনে ফেলেছে। এতে তাদের মধ্যে রেষারেষি আরো বেড়ে যায়। তারপরে ভাস্কর সিদ্ধান্ত নেয় যেসব অন্যায় কাজ ছেড়ে দিবে। এজন্য প্রথমে সে তার ট্রেডিং কোম্পানি বন্ধ করে দেয়। পরের বার যখন সুরজ হার্সার লোনের পেপারস নিয়ে আসে ভাস্কর সেই পেপারস ছিঁড়ে ফেলে এবং সুরজকে বের করে দেয়। এমনকি সে জিএম এবং চেয়ারম্যান স্যারের নির্দেশও অমান্য করে। নিজের সিদ্ধান্তে অটল থাকে। ভাস্কর যতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের কাছে ক্ষমা চায়। ভাইকে লন্ডনে বাড়ি কেনার জন্য টাকা পাঠায়। বোনের নামে দুটো বাড়ি লিখে দেয়। শালাকেও সে 50 লাখ টাকা দিয়ে দেয়। পাশাপাশি শালাকে এটাও বলে যে এই টাকা আর ফেরত দিতে হবে না। বিনিময়ে তার লাভের 10% শেয়ার যেন সাম্বাকে দেয়, কারণ সাম্বা ব্যবসায় লস খেয়ে সর্বশান্ত হয়ে গেছে। পাটেলের বাইক একবার ভাস্করের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল। সে পাটেলের বাইক ভেঙে দিয়েছিল। এবার সে পাটেলকেও সরি বলে, তাকে একটা নতুন বাইক কিনে দেয়। এমনকি নিজের প্রিয় মারুতি গাড়িটাও আর একজন লোককে গিফট করে দেয়। এভাবে ভাস্কর তার পাপের প্রায়শ্চিত্ত করে। ফলে সুমতির সাথেও তার মন কষাকষি ঠিক হয়ে যায়। কিন্তু তার এই ভালো হয়ে যাওয়া সবাই মেনে নিতে পারেনি। হার্ষার লোন এপ্রুভ না হওয়ায় এজিএম ভাস্করকে ডেকে পাঠায় এবং লোন এমপ্রুভ করতে ফোর্স করে। তাই ভাস্কর রাগ করে চাকরি থেকেই রিজাইন নিয়ে চলে আসে। ভাস্কর এরকম সিদ্ধান্তে অফিসের সবাই খুব অবাক হয়ে যায়। তাছাড়া অফিসের সবাই ভাস্করকে খুব পছন্দ করত। তাই তার চলে যাওয়ায় সবাই অনেকটা আপসেটও হয়ে পড়ে। এই চাকরি ছাড়া 2 দিন পরেই মানে আজকে সকালে সিবিআই অফিসারেরা ভাস্করকে তুলে নিয়ে আসে। তো এই ছিল ভাস্করের এখন পর্যন্ত ঘটা সমস্ত কাহিনী। এবার দেখা যাক এরপরে তার সাথে আর কি কি ঘটে। তারপরে সিবিআই অফিসার লক্ষণরাও ভাস্করকে বলে ভাস্কর টেকনিক্যালি তার কালো টাকাকে সাদা করেছে, তাই তারা ভাস্করের ওপর পরে মানি লন্ডারিং এর অভিযোগ আনতে পারবে না। তবে ইনকোয়ারির জন্য তারা ভাস্কর আর সুমতির ব্যাংকের ট্রানজাকশন স্টেটমেন্ট আইটি আর ইডি ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দিতে পারবে।
তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারবে। তখন অ্যাকাউন্ট আনফ্রিজ করতে ভাস্করের এই অফিস থেকে সে অফিস চক্কর কাটতেই হবে। এই করতে করতেই তার সারা জীবন পার হয়ে যাবে। অ্যাকাউন্ট আর কখনো সচল হবে না। তাই লক্ষণরাও ভাস্করকে অফার করে সে যদি বাঁচতে চায় তাহলে যেন সে গ্রো হাই কোম্পানির নামে 100 কোটি টাকার একটা চেক বানায় আর সেই টাকাটা হার্ষার অ্যাকাউন্টে ট্রান্সফার করে। হার্ষার টাকাটা আবার এই ব্যাংকে ট্রান্সফার করে দেবে। এতে ভাস্করও বেঁচে যাবে, এবার ব্যাংকের টাকা ব্যাংকেই থেকে যাবে। লক্ষণরাও ঢিল শুনে এবার ভাস্কর বুঝতে পারে এই লোকও পুরো স্ক্যামের সাথে জড়িত। ভাস্কর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই অফিসে এজিএম এবং চেয়ারম্যান চলে আসে আর তারা ভাস্করকে দিয়ে জোর করে চেকে সাইন করিয়ে নেয়। ভাস্করও চেকে সাইন করে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায়। ওরা ভাবছিল ভাস্করের গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু আসল ধামাকা হয় যখন তারা চেকটা ট্রানজেকশন করতে যায়। তারা জানতে পারে ভাস্কর 10 দিন আগেই তার অ্যাকাউন্টের সব টাকা উঠিয়ে নিয়েছে, সেই সাথে অ্যাকাউন্টটাও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। এটা শুনে তো সবার মাথায় হাত। তারা ভাবতে থাকে এই ভাস্কর এখন আছে কোথায়। ভাস্কর অবশ্য ততক্ষণে প্লেনে বসে আছে এবং কিছুক্ষণের মধ্যে আমেরিকাতে ল্যান্ড করবে। আসলে ভাস্কর আগে থেকেই জানতো তার সাথে খারাপ কিছু ঘটবে, তাই সে কয়েক সপ্তাহ আগেই বাবার সাথে সবটা শেয়ার। ভাস্করের বাবা তাকে দেশ ছেড়ে দেওয়ার সাজেশন দেয়। তো এজন্যই ভাস্কর একজন ব্রোকারের সাথে দেখা করে আর ব্রোকার জানায় 1 কোটি টাকা খরচ করলেই ভাস্কর আমেরিকাতে কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া সম্ভব। 5 বছর পর সিটিজেনশিপও পেয়ে যাবে। তাই ভাস্কর আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এছাড়া আমেরিকায় তো অ্যান্টোনিও ছিল। ভাস্কর তার কাছেও হেল্প নেয় এবং তার মাধ্যমে সেখানে একটি হোটেল কিনে নেয়। বাকি টুকটাক কাজও সে তার বাবার বিভিন্ন পরিচিত লোকদের কাছ থেকে হেল্প নেয়। এভাবে সে খুব অল্প সময়ের মধ্যে আমেরিকার ভিসা প্রসেসিং করে ফেলে আর এভাবে সে পরিবার নিয়ে সেফলি দেশ ছেড়ে আমেরিকায় যায়। এবং সে দেশ ছাড়ার আগে ভাস্কর আরেকটা ধামাকে দেয়। সে আরবিআই ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং এজিএম এর স্ক্যামের ব্যাপারে জানিয়ে দেয়। ফলে আরবিআই টিম মাগাদা ব্যাংকে ইনকোয়ারি করতে চলে আসে। ব্যাংকের স্টেটমেন্ট চেক করে তারা হার্ষা মেহরার নামও পেয়ে যায়। শুধু তাই না, এই কেসে সিবিআই অফিসার লক্ষণরাও ফেঁসে যায়। এদের সবার ঘন্টা বাজিয়ে দিয়ে ভাস্কর আমেরিকায় গিয়ে ফুলদমে হোটেল ব্যবসা চালাতে শুরু করে আর পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো এভাবে ভাস্করের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।